This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাতের সেরা শুরু করা যাক বরং ওই গর্জন দিয়ে, বাঘের গর্জন। বাঘের গর্জনের কথা যখন তনিষ্ঠা বলছো তখন দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার কথাই নিশ্চয়ই তুমি ইন্ডিকেট করছো। আসলে সেখানে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের পাশের জঙ্গলে লুকিয়ে বাঘ, রয়্যাল বেঙ্গলের গর্জনে কেঁপে উঠছেন এলাকার মানুষ। উৎসবের মৌসুমে একাধিক জায়গার মতো ভিড় চিড়িয়াখানাতেও। বাঘের খাঁচার সামনে বরাবরের মতো ভিড়টা একটু বেশি। হলুদ কালো ডোরা কাটার দেখা একবার পেতে চান সবাই। অন্যদিকে বাঘ মামা শীতের রোদ গায়ে মেখে ঘুমে ব্যস্ত। তবে বাঘের এই শান্তির ঘুম যে অনেকের ঘুম কেড়ে নেয়। আলিপুর চিড়িয়াখানা থেকে কাট্টু, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা। বড়দিনে বাঘের ভয়ে ঘরের দরজায় খিল দিয়েছে জনতা। রবিবার দুপুর শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রাম। ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক তৈরি হয়। দুপুরেই খেতে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। গ্রামের মানুষের মনে আর কোনো সন্দেহ ছিল না, এলাকায় বাঘ ঢুকেছে। খবর দেওয়া হয় বন দফতরে, তারাও এসে উপস্থিত। বাঘের ডাক শুনেছি, আমাদের ধান বাড়িতে বাঘ ঢুকেছে, অনেক ধান ক্ষতি করে দিয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে ধানও তুলতে পারছি না। রাতে গ্রাম পাহারায় নামেন স্থানীয়রা। আগুন জ্বালিয়ে লাঠি হাতে বনকর্মীদের সঙ্গে আসরে নেমে পড়েন গ্রামের সাধারণ মানুষ। তাদের ঘুম উড়েছে যে। সকাল থেকে নাইলনের জাল পেতে বাঘ বাবাজিকে ঘেরার পরিকল্পনা শুরু করে বন দফতর। যে জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে তাতে বন্য শূকরের সংখ্যা বেশি, যা বাঘের কাছে সহজ শিকার। পাশাপাশি এই জঙ্গল উঁচু হওয়ায় জোয়ারের জলও ঢোকে না, তাই নাকি গ্রাম লাগোয়া এই জঙ্গল ছেড়ে বাঘ কোনোভাবে বেরোতে নারাজ। আপাতত কিছু করবো না, কারণ ওখানে খুব ক্লোজে গ্রাম আছে। বাই চান্স এদিক ওদিক মুভমেন্ট করলে গ্রামে ঢুকে গেলে একটা প্রবলেম আছে। 3 দিক ঘিরে ওয়াচ করব, যদি নিজের মতো জঙ্গলের দিকে বেরিয়ে যায় তো ভালো, নাহলে পরবর্তীকালে আমরা পরে চিন্তা করব কি করা যায়। বাঘের অবস্থান মোটের ওপর ট্র্যাক করা গেলেও আশপাশে গ্রাম থাকায় ধীরে ধীরে এগোচ্ছে বন দফতর। বাঘ যাতে কোনোভাবেই গ্রামে না ঢোকে সেদিকে নজর তাদের। গ্রামের মানুষ আতঙ্কে। আমরা তো চাষবাস করে খাই, তাহলে আমাদের চাষবাস করার সুবিধা হয়, না হলে তো আমরা আতঙ্কে থাকবো, এদিকে বেরোতে পারবো না। আমরা তো সুন্দরবন এলাকায় আছি, আমাদের তো জঙ্গলের পাশে বাড়ি, যার জন্য আতঙ্কে আমাদের ঘুম হচ্ছে না, ভয় লাগছে। আলিপুর চিড়িয়াখানা থেকে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা। বড়দিনের ফোকাসে রয়্যাল বেঙ্গল টাইগার। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। পাথর প্রতিমায় বাঘের গর্জন আর কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন। বাঘ গ্রামে গর্জন করলে মানুষের ভয়, আর তনিষ্ঠা রাজপথের প্রতিবাদে। দেখো রুমেলা, বাঘ ধরার জন্য তো জাল পাতা হয়েছে, আর এদিকে আমরা দেখলাম যে রাজপথের প্রতিবাদীদের জালে তুলেছিল পুলিশ, আইনের জাল। তাতে আর কি যায় আসে বলুন তো, গুলি তো চালানো হয়নি। অন্যায় দেখলে প্রতিবাদে গর্জে উঠতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করাই কর্তব্য। যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো নেতার ভাষণের স্ক্রিপ্ট এমনটাই। আর তরুণ প্রজন্মের সামনে এই কথাটা তো সুপারহিট। আমাদের অবিলম্বে নিয়ম দিতে হবে। আমাদের সাথে এইরকমই বারবার হয়, আমরা 10টা বছর বঞ্চনার শিকার। কিন্তু যদি সত্যিই প্রতিবাদে কেউ গর্জে ওঠেন, কেউ নিজের হকটা বুঝে নিতে চান, তাহলে কি হবে? উত্তর এই ছবিগুলো। পরীক্ষায় পাশ করে রাস্তায় বসে থাকতে কার ভালো লাগে বলুন তো? রাজ্য বলবে আইনি জটিলতা, কিন্তু যদি একটা সোজা প্রশ্ন করা যায়, এই জটটা পাকলো কাদের জন্য, সে উত্তর পাওয়া যাবে না।
সেদিন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়া ও বিক্ষোভ করার খেসারত দিতে হয়েছে 59 জনকে। মহিলারা এক রাত জেলে কাটিয়ে ছাড় পেলেও 4 পুরুষের জেল যন্ত্রণা আরও বেশি। বড়দিনে কেমন আছে সেই পরিবারগুলো, খোঁজ নেওয়ার চেষ্টা করি আমরা। সেদিনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বেলঘরিয়া দেবব্রত মহাপাত্র, বাবা প্রাক্তন পুলিশ কর্মী। তার বিরুদ্ধে কিনা পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ। ফিজিক্সে ফার্স্ট ক্লাস দেবব্রত সেদিন গেছিলেন কালীঘাটে পুজো দিতে। পরিবারের এমনটাই দাবি। আমার ছেলে কালীঘাটে পুজো দিতে আমি পাঠিয়েছিলাম। আমার সদ্য নাতি হয়েছে, সদ্য নাতি হওয়ার জন্য কালীঘাটে একটা মানত ছিল, ওই জন্য পুজো দিতে পাঠিয়েছিলাম ছেলেকে। দেবব্রতর মায়ের সঙ্গে কথা বলতে বলতে একটা কথা জানতে পারলাম আমরা, দেবব্রত নিজে অসুস্থ। হ্যাঁ, আমার ছেলেও কিডনির সমস্যা এবং ট্রাইগ্লিসারিড ওর 800 হাই ট্রাইগ্লিসারিড। ওষুধ কোথায় পাচ্ছে? ওষুধ তো ঘরে। আমরা তো সাধারণ মানুষ, আমরা মরতে এসেছি। কয়েদি অসুস্থ না, সাধারণ কয়েদি তো। 1 নম্বর হাসপাতালের দরজা খোলা এক্ষেত্রে সম্ভব নয়, ওটা তো শুধু অসাধারণ মানুষদের জন্য। বেলঘরিয়া থেকে এবার চলুন আমডাঙ্গায়। মুজাফফর আহমেদ, লকআপের অভিজ্ঞতা তারও। আমার কি সেফটি আছে? রাত্রে কি কোনো সময় আমার কোনো সুযোগ অসুবিধা হলে কে আমাকে দেখবে? আমার দেখার মতো কোনো মানুষ আমার বাড়িতে নেই। কেন গ্রেপ্তার হতে হলো তাদের বাড়ির ছেলেদের? সহজ প্রশ্নের উত্তরটা চায় পরিবারগুলো। উত্তর অবশ্য আগেই পাওয়া গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী স্পষ্ট কথায় বলেছেন, গ্রেপ্তারই তো হয়েছে, গুলি তো চলেনি। গুলি চালিয়ে দেওয়া হয়নি তো, নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো গুলি চালানো হয়েছে কি? আন্দোলনকারীদের গুলি চালানো হতো বাম আমলে, গুলি চালানো হয়েছে কি? উত্তর হচ্ছে না, হয়নি। সত্যি গুলি তো চলেনি, একটু গ্রেপ্তারই তো হয়েছে। শিক্ষাঙ্গনে মস্তানি করেও যেখানে ছাড় পাওয়া যায় সেখানে একটু গ্রেপ্তার, এমন কি বিষয়? রায়গঞ্জের অধ্যাপক পিটিয়ে ছাড় পেয়েছেন ছাত্রনেতা। দুষ্টু ছেলের তকমা দেয়া হয় হামলাকারীকে। অধ্যাপিকাকে জগ ছুড়েও দিব্যি ছিলেন আরাবুল ইসলাম। শাসক ঘনিষ্ঠ হলেই কি সব অপরাধে ছাড়? চাকরি চাইলেই যত বিপত্তি, চাকরি চাইলেই হাজতবাস হতেই পারে। গুলি তো আর চলেনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গুলি চলেনি রুমেলা, কোনো সম্পত্তিও নষ্ট হয়নি, তাই ওদের জেলে আটকে রাখা সহজ কাজ ছিল না। ঠিক এখান থেকে বোঝা যাচ্ছে তন্নিষ্ঠা যে চাকরি লুট করলে কোনো দোষ নেই, কিন্তু চাকরি চাইতে গেলেই গুলি তো আর চলেনি এমন কথা শুনতে হয়। আদালতের রায়ে 2000 টাকার বন্ডে জামিন পেয়েছেন 4 জন। আদালতে কার্যত কোনো প্রমাণই যে পেশ করতে পারেনি পুলিশ। পরিবার বলছে আন্দোলনে ছিলেন না তাদের বাড়ির ছেলেরা। আইনজীবীও বলছেন মূল মহিলাদের আন্দোলন, পাশে দাঁড়িয়ে দেখছিলেন ওরা। কেউ ভিডিও করছিলেন, তাতেই গ্রেপ্তারি। আদতে এই 4 জন ছেলে তারা অংশগ্রহণই করেনি। তারা চায়ের দোকানে ছিল 2 জন, আর 2 জন ছিল তারা ফেসবুক লাইভ করছিল। চাকরি চাইতে গেলে সিট ভ্যাকেন্সি আপডেট করে চাকরি দিন, এটা বলতে গেলে শিক্ষামন্ত্রীর কাছ থেকে শুনতে হয় জেলেই তো বন্দি করেছি, গুলি তো মারিনি। আদালতের ধোপে টিকল না পুলিশের যুক্তি, বলা যেতে পারে কোনো যুক্তিও পেশ করতে পারেনি পুলিশ। বিচারক সরকারি আইনজীবীর কাছে তদন্তের অগ্রগতির কথা জানতে চেয়েছিলেন, বিশেষ কোনো যুক্তিই পেশ করতে পারেননি সরকারি আইনজীবী। নতুন করে কোনো জেরার আবেদনও করেনি পুলিশ। তাহলে কিসের ভিত্তিতে তাদের আটকে রাখা হলো গরাদের পিছনে? জামিনে ছাড়াবে তারা প্রশ্ন তুলছেন। লেখাপড়া করে, পরীক্ষায় পাশ করে জীবনের কয়েকটা রাত কাটাতে হলো অপরাধীদের সঙ্গে। মানসিকভাবে ওরা বিপর্যস্ত। প্রাণের ভয় পেয়েছিলাম, প্রাণের ভয় পেয়েছিলাম, আমাদের নিজেদেরই প্রাণ ভয় ছিল। যাদের সঙ্গে ছিলাম তাদের আমরা তো অপরাধী নয়, আমাদেরকে সেইভাবে ইয়ে করা হয়েছিল, তার জন্য আমরা প্রাণের ভয়ের সঙ্গে থাকতে হচ্ছিল এই কদিন ধরে। মূলত যারা অ্যাকচুয়াল অপরাধী যাকে বলা হয়। কি আর করা যাবে, একটু না হয় জেলেই থাকতে হয়েছে, গুলি তো খেতে হয়নি।
এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি তো নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো। গুলি চালানো হয়েছে কি? এইভাবে যে ক্ষমতার দম্ভ অহংকার দেখাচ্ছেন, এর পরিণতি ভালো হবে না। হকের চাকরি চাইতে গেলেও হবু শিক্ষকরা তার আক্রান্ত হবেন, জেলে যাবেন। তৃণমূলের রাজত্বে শাসকের আইন চলছে, আইনের শাসন নেই। বড়দিন, আনন্দের উৎসব, সান্টা ক্লজের কাছ থেকে উপহার পাওয়ার দিন। কিন্তু এই বিধ্বস্ত আতঙ্কিত মুখগুলোর কাছে সান্টার উপহার কি? জামিনে মুক্তি নাকি হকের চাকরি? যদি দুটোই হয় তাহলে সোমবার একটা পাওয়া হয়ে গেছে। দ্বিতীয় উপহারটা কবে পাওয়া যাবে সে উত্তর কারো কাছে নেই। TV9 বাংলা। আচ্ছা, এই বাংলায় শাসক দলের নেতাকর্মী হলে কি যা খুশি তাই? দুর্নীতি, তোলাবাজি নিয়ে যে এত অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্ব হুঁশিয়ারি দিচ্ছে, তবুও এত সাহস আসছে কোথা থেকে? খড়দার এক ব্যবসায়ী এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তোলা চাওয়া, মারধর, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। সিসিটিভির ফুটেজেও ধরা পড়েছে ব্যবসায়ীকে মারধরের ছবি। চাকরি চেয়ে পুলিশের মার, আর ব্যবসা করলে শাসক নেতার মার। দেখছেন, দোকানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তৃণমূল কর্মীরা। খড়দার কল্যাণনগর এলাকায় দীপু সাহার একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। সেই দোকানে আচমকাই ঢুকে পড়েন কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। প্রথমে দীপু সাহার কাছে টাকা চাওয়া হয়, তোলা না দেওয়া ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর করে তৃণমূল কর্মী ডাম্পার ও তার দলবল। অভিযুক্ত তৃণমূল কর্মী ডাম্পার খড়দার আইএনটিটিউসি নেতা গোপাল সাহার ঘনিষ্ঠ বলে অভিযোগ। দোকান ভাঙচুর, মারধর করেই ক্ষান্ত হয়নি, গুলি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই 5-6 হাজার টাকা দেয়, এখনই দেখি মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে, আমাকে এই যে শার্ট টেনে ছিঁড়ে। কেন তো সাহস, কেন, কার লোকেরা? এরা আমাকে পরে জানতে পারলাম এটা গোপাল সাহার ছেলে, টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। অবাক করার মতো কি জানেন, তৃণমূল নেতা খড়দা পুরসভার উপপ্রধান সরাসরি গোপাল সাহা ও তার দলবলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। নাম্বার বলেছে ওটা, ও তো গোপাল সাহার জন্য মদ নিয়ে আসে, তারপরে তোলাবাজিগুলো করে। ওদের একটা পাশ আছে, শুধু এখানে না, আপনার খড়দাতে যত প্যাট চলে, সাদ্দাত প্যাট চলে, তার একটা পার্সেন্টেজ যায় ওর কাছে। তারপরে আপনার জন্য যে কারখানাগুলো আছে সেখান থেকে একটা পার্সেন্টেজ যায়। দলের তো একটা বদনাম হচ্ছে। দলের বদনাম, সে দলের উচ্চতম নেতৃত্ব সব বিষয়টাই জানে, সব জেনে শুনে যদি তারা ঢোক গেলে তারা কিছু বলার নেই। গ্রাসরুট ওয়ার্কার আমাদেরই মুখ পুড়েছে, ওর কি হবে? আজ বাদে কাল অন্য দল ক্ষমতায় আসলে ও আবার সেই দলে বেরিয়ে যাবে। সায়ন মজুমদারের কথাতেই খড়দার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। শাসক দলের কর্মীদের তোলাবাজির বিরুদ্ধে আরও একবার সোচ্চার বিজেপি নেতৃত্ব। তৃণমূল দলটাই এই তোলাবাজির ওপর চলছে। সরকার থেকে বা প্রশাসনের থেকে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই জন্য তোলাবাজি দিন দিন বাড়ছে। গোপাল শাহ স্বাভাবিকভাবেই এ নিয়ে কিচ্ছুটি বলতে নারাজ। তার বিরুদ্ধে এলাকার তৃণমূল নেতৃত্ব যে বেজায় চোটে আছেন তা সায়ন মজুমদারের কথাতেই স্পষ্ট। পুলিশ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে। উত্তর 24 পরগনা থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। শঙ্খ ঘোষের সবিনয় নিবেদন থেকে কয়েকটা লাইন ধার করলাম। কবিতার সূত্র ধরে এই প্রশ্নটা করি তাহলে, এ রাজ্যে কথা কি শুধু শাসক নেতারাই বলবেন, আর বিরোধীদের জন্য ঝাঁটা ধুয়ে রেডি রাখার নিদান? এমনটাই তো করছেন, এমনটাই তো বলছেন ক্যানিং পূর্বের বিধায়ক। ধুয়ে রেডি করে রাখুন, যখনই এখানে ঢুকবে তখন ঝেঁটা দিয়ে ওখানে বের করতে হবে। বক্তা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। উপলক্ষ গরিবদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ভাবুন একবার, নির্ভেজাল একটা সামাজিক কাজেও হুঁশিয়ারির রাজনীতি। যতই রাজনৈতিক রেশারেশি হোক না কেন, নিজে বিধায়ক হয়ে আর একজন বিধায়ককে ঝাঁটা মারার নিদান। শওকতের টার্গেট ভাঙড়ের আইএসএফ বিধায়ক পীর পরিবারের ছেলে নওশাদ সিদ্দিকী। নওশাদের এলাকায় দাঁড়িয়েই তার জন্য ঝাঁটা ধুয়ে রেডি রাখার পরামর্শ শওকত মোল্লার। এখানকার অপদার্থ বিধায়ক সেই বিজেপির সঙ্গে কোলাকুলি করে
তাই আমার মা বোনেদের বলবো, ঝাঁটা ধুয়ে রেডি করে রাখুন, যখনই এখানে ঢুকবে তখন ঝাঁটা দিয়ে ওখানে বের করতে হবে। ওর মুখ আর মুখোশটাকে মানুষের কাছে খুলে দিতে হবে। একটা অপদার্থ। অতীতে তাকালে দেখা যাবে ভাঙড়ে হুমকি, হুঁশিয়ারি, মারামারি, জলভাত। শওকতের সহকর্মী ভাঙড়ের তৃণমূল প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তো হুঁশিয়ারির বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। চলতি বছরেই কখনো নওশাদ সিদ্দিকীকে, কখনো আইএসএফ কর্মীদের, কখনো বা নিজের দলেরই কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন আরাবুল। আমরা মনে করলে, আমাদের দল মনে করলে আইএসএফ এর যে কজন লাফালাফি করছে তারা এলাকায় থাকতে পারবে না। শওকতের হুঁশিয়ারিতে খুব একটা অবাক নন ভাঙড়ের বিধায়ক। টিভি9 বাংলাকে তিনি কি বলেছেন শুনুন। তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ পরাস্ত করার জন্য প্রস্তুত নিয়েছে, সেই জন্য এর আতঙ্কিত। শওকত মোল্লা সাহেবের কাছে থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছেন তুই বোমা দিস, সে তো এই ধরনেরই নিদান দেবেন। ভাঙড়ের ট্র্যাডিশনই বজায় রেখে হুঁশিয়ারি দিয়েছেন শওকত। এর আগেও একাধিকবার শওকত মোল্লা আক্রমণ করেছেন নওশাদ সিদ্দিকীকে। আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করতেই কার্যত তেতে ওঠে রাজ্যের শাসক দল। তারপর থেকে বিভিন্ন কর্মসূচিতে আইএসএফ বিধায়ককে আক্রমণ করেন শওকত। সেই তালিকায় জুড়ে গেল আরও একটা রবিবারের ঘটনা। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। প্রাথমিকের টেটে ভুয়ো পরীক্ষার্থী। বিহার থেকে মালদায় এসে ধৃত মহিলা অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেও শেষ রক্ষা হলো না। পরিদর্শকের সন্দেহ হওয়ায় হাতে নাতে পাকড়াও করা হয় সন্দেহভাজন ধৃত ভুয়ো পরীক্ষার্থী পুষ্পাঞ্জলি কুমারী। ওই ভুয়ো পরীক্ষার্থী সহ তার আরও 2 সাগরেদকে গ্রেপ্তার মালদার থানার পুলিশের। ধৃত 2 সাগরেদের নাম বিশ্বজিৎ মণ্ডল ও বিজয় কুমার। বিশ্বজিতের বাড়ি মালদার পুকুরিয়া থানার হরিপুর গ্রামে এবং বিজয়ের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়।